অজানা অতীতের ছায়া। শ্যামলীপুর গ্রামে একটি রহস্যময় শান্তি ছিল, যা গ্রামবাসীরা অনুভব করলেও প্রকাশ্যে কেউ বলত না। গ্রামটি ছিল প্রাচীন। শতাব্দীকাল ধরে এখানকার মানুষ নিজেদের মধ্যে শান্তিতে বাস করত। কিন্তু গল্পের পাতায় পাতায় এক ধরনের অদ্ভুত ভয় ছিল, বিশেষ করে গ্রামের পুরনো বটগাছটিকে ঘিরে। রাহাত ছিল শ্যামলীপুরের একজন সাধারণ কৃষক। ছোটবেলা থেকেই সে এই গ্রামে মানুষ হয়েছে, কিন্তু কখনো কোনো রহস্যময় ঘটনার মুখোমুখি হয়নি। তার জীবন ছিল ধানক্ষেতের কাজ, গ্রামের হাটে যাওয়া, আর সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে গল্প শোনা। কিন্তু দিন কয়েক ধরে তার রাতগুলো অন্যরকম হতে লাগল। প্রথমে সে বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। রাতের বেলা যখন সে শুয়ে থাকে, তখন মাঝে মাঝে এমন অদ্ভুত শব্দ শুনত, যেন কেউ তার পাশে হাঁটছে অথবা ফিসফিস করে কিছু বলছে। মনে হতো যেন তার আশেপাশে কারো উপস্থিতি আছে, কিন্তু কাউকে দেখা যেত না। রাতের অন্ধকারের ভেতর এক ধরনের চাপা শ্বাস ফেলার শব্দ বারবার তার কানে বাজত। এক রাতে রাহাত গভীর ঘুমেছিল, হঠাৎ তার ঘরের জানালার বাইরে ছায়ামূর্তি দেখতে পেল। সে ঘাবড়ে উঠল। মনে হল কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু কুয়াশার মতো ছায়াটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। আতঙ্কে রাহাত দ্রুত আলো জ্বালাল, কিন্তু জানালার বাইরে কিছুই দেখতে পেল না। সে ভাবল হয়তো দুঃস্বপ্ন দেখছে। কিন্তু ঘটনা এখানেই থামল না। দিনের পর দিন রাতে একই ধরনের ঘটনা ঘটতে থাকল। রাহাত এভাবে আর থাকতে পারল না। সে গ্রামের প্রধান মুরুব্বি মোহাম্মদ কাশেমের কাছে গেল। কাশেম ছিল গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এবং অনেক পুরনো গল্প জানত। রাহাত তাকে সবকিছু খুলে বলল। কাশেম গভীরভাবে শুনে রাহাতকে বললেন, এই ছায়া যা তুমি দেখছ, এটা নিছক দুঃস্বপ্ন নয়। আমাদের গ্রামের এক পুরনো ইতিহাস আছে, যা হয়তো এখন তোমার পিছু নিচ্ছে। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ইতিহাস? কাশেম চুপচাপ বসে থেকে একসময় বললেন, অনেক বছর আগে এই গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক ধনী জমিদার ছিল, নাম ছিল মহাবীর চৌধুরী। তার ছিল অপরিসীম ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করত। এক রাতে তার বাসায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। তার ছোট ভাই হঠাৎ নিখোঁজ হয়ে গেল, এবং সে রাত থেকে বটগাছের নিচে অদ্ভুত কিছুর উপস্থিতি অনুভব করা হয়। রাহাত শুনে অবাক হল। সে জিজ্ঞেস করল, তাহলে আমি কি এই ঘটনার সঙ্গে যুক্ত? কাশেম মৃদু হেসে বললেন, হয়তো। অনেক বছর আগে মহাবীর চৌধুরীর ভাইকে শেষবার এখানে দেখা গিয়েছিল। সেই রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। গ্রামের মানুষ বলে, মহাবীর তার ভাইকে খুঁজে পাওয়ার জন্য এক মন্ত্র ব্যবহার করেছিল। সেই মন্ত্রের প্রভাব আজও থাকতে পারে। রাহাত ভয়ে শিহরিত হল। কিন্তু কাশেম তাকে বললেন, তুমি যদি সত্যিই জানতে চাও কি ঘটছে, তবে তোমাকে সেই পুরনো বটগাছের কাছে যেতে হবে। রাতের বেলায় রাত বাড়ার সাথে সাথে রাহাত প্রস্তুতি নিল। সে একা বটগাছের দিকে এগিয়ে গেল। বাতাস থমথমে, চারপাশ নিস্তব্ধ। গাছের নিচে পৌঁছালে হঠাৎ করেই যেন সময় থেমে গেল। তার সামনে একটি ছায়ামূর্তি হাজির হল। রাহাত কাঁপতে কাঁপতে প্রশ্ন করল, তুমি কে? মূর্তিটি ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি মহাবীরের ভাই, আমি এখানে আটকে আছি। রাহাত থমকে গেল। ছায়াটি বলল, তোমার মধ্যেই আছে মুক্তির উপায়। তুমি আমার উত্তরাধিকারী। আমাকে মুক্তি দাও। রাহাত কিছু বুঝে উঠতে পারল না। ছায়ামূর্তি মাটির নিচে ইঙ্গিত করল। সেখানে কিছু একটার অস্তিত্ব ছিল, যা শতাব্দী ধরে চাপা পড়েছিল। রাহাত মাটির নিচ থেকে এক পুরনো কাগজের টুকরো বের করল। এটা ছিল সেই মন্ত্র যা মহাবীর ব্যবহার করেছিল। মন্ত্র উচ্চারণ করতেই ছায়ামূর্তি হালকা হয়ে গেল। রাহাত অনুভব করল তার জীবনের অদ্ভুত ঘটনা এখানেই শেষ হয়েছে। কিন্তু সেই রাতের ঘটনা তার মনের গভীরে অদ্ভুত এক রহস্য রেখে গেল, যা তাকে সারা জীবন কাঁদাবে। গ্রামে ফিরে আসার পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু রাহাত জানত শ্যামলীপুরের অন্ধকার ইতিহাস তারই কোনো এক অংশ। সেই রাতের স্মৃতি তাকে বারবার ভীত করবে,
যেন অদৃশ্য অতীত তার পিছু ছাড়ছে না। অজানা অতীতের ছায়া, পুনর্জাগরণ। রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার পর রাহাতের জীবনে শান্তি ফিরে এলেও তার মনের গভীরে অজানা এক সংশয় রয়ে গেল। বটগাছের নিচে দেখা সেই ছায়ামূর্তি, মহাবীর চৌধুরীর ভাইয়ের মুক্তি, আর সেই মন্ত্র, সবকিছুই যেন কোনো অমীমাংসিত গল্পের সূচনা মাত্র ছিল। রাহাত নিজের মনে ভাবতে লাগল, যা দেখেছি তা কি সত্যিই ঘটেছিল, নাকি ছিল মনের ভুলও। কয়েক মাস কেটে গেল, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করেই রাহাত আবার অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করল। তার ক্ষেতের ধান কাটতে গিয়ে সে অনুভব করল, চারপাশে একটা অদ্ভুত শীতল বাতাস বইছে। আগে যেমন ঘটেনি, এবার সেই অনুভূতি তার প্রতিটি কাজে ছাপ ফেলছিল। বাড়ির উঠোনে বসে থাকলেও মাঝে মাঝে অদ্ভুত ছায়া দেখা যেত, যদিও এবার তা ক্ষণস্থায়ী। রাহাত ভেবেছিল ছায়ামূর্তির মুক্তির পর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ঘটনার সূত্রপাত আরও গভীর কিছু হতে পারে, যা সে বুঝতে পারছিল না। রাতে ঘুমানোর সময় আবারও সেই চাপা ফিসফিসানি ফিরে এলো। এবার তা আরও স্পষ্ট এবং শীতল। ছায়ামূর্তি যেটা বলেছিল, তুমি আমার উত্তরাধিকারী, সেই কথাগুলো বারবার তার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। রাহাত বুঝতে পারছিল, সে কেবল কোনো এক ভুলক্রমে ঘটানো ঘটনার শিকার নয়। এই গ্রাম, এই বটগাছ, আর তার অতীতের সাথে তার জড়িত হওয়ার সম্পর্ক আরও গভীর। এক রাতে, যখন সে গভীর ঘুমে আচ্ছন্ন, সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখতে পেল এক পুরনো কেল্লার ধ্বংসাবশেষ, যেখানে মহাবীর চৌধুরী এক অশুভ রীতি পালন করছিলেন। চারপাশে বাতাসে ধোঁয়ার কুণ্ডলী, মাটিতে আঁকা প্রাচীন প্রতীক, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে রাহাত, ঠিক যেন সময়ের কোনো ফাঁদে আটকে গেছে। রাহাত নিজেকে দেখল মন্ত্রপাঠ করতে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আচমকা স্বপ্ন থেকে জেগে উঠে রাহাত বুঝতে পারল, এই রহস্যের সমাধান এখনো হয়নি। তার সামনে আছে আরও বড় কোনো বিপদ, যা সে আগে কখনো ভাবেনি। গ্রামের বড়দের সঙ্গে আবার কথা বলার প্রয়োজন অনুভব করল রাহাত। মোহাম্মদ কাশেমের কাছে গিয়ে সে তার স্বপ্নের কথা বলল। কাশেম সব শুনে ধীর গলায় বললেন, তুমি যা দেখছ তা কোনো সাধারণ স্বপ্ন নয়। মহাবীর চৌধুরীর পরিবারের সাথে তোমার সম্পর্ক আছে, তা তুমি ইতিমধ্যেই বুঝেছ। কিন্তু এই সম্পর্ক কেবল রক্তের নয়, এতে আছে এক প্রাচীন রহস্য। রাহাত ভীত হয়ে বলল, কিন্তু আমি কি করতে পারি? আমি তো কোনো মন্ত্র বা জাদুবিদ্যার কিছুই জানি না। কাশেম বললেন, তোমাকে এই রহস্যের সমাধান করতে হলে গ্রাম থেকে দূরে যেতে হবে। এমন এক স্থান আছে যেখানে মহাবীরের পরিবারের সব প্রাচীন দলিল লুকানো আছে। সেই দলিলেই আছে আসল মন্ত্র, যেটি শেষবারের মতো ব্যবহার করা হলে সব অভিশাপের সমাপ্তি হবে। রাহাত নিজের ভাগ্যের দিকে তাকিয়েছিল। তার মনে ভয় কাজ করছিল, কিন্তু সে জানত, এই রহস্যের সমাধান না করলে তার কোনো শান্তি থাকবে না। কাশেম তাকে বললেন, তুমি একা এই পথে যেও না। তোমার সাথে গ্রামের আর একজনকে নাও, যার সাহস আছে। সাহসী গ্রামের যুবক হাবিবকে নিয়ে রাহাত রওনা হল সেই পুরনো কেল্লার দিকে। তারা গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করল। জঙ্গলটি ছিল ঘন আর রহস্যময়, যেন তাদের প্রতিটি পদক্ষেপের সাথে সাথে অতীতের ছায়া পিছু নিচ্ছে। অবশেষে তারা কেল্লার ধ্বংসাবশেষে পৌঁছাল। প্রাচীন দেয়ালগুলোতে ছিল নানা রকমের প্রতীক, যা রাহাতের স্বপ্নের সাথে মিলে যাচ্ছিল। কেল্লার ভেতর ঢুকে তারা দেখতে পেল এক পুরনো মন্দিরের মতো স্থান, যেখানে মাটির নিচে একটা ছোট ঘর আছে। সেখানে এক মুদ্রিত কাগজের টুকরো পাওয়া গেল, এটাই ছিল মহাবীর চৌধুরীর শেষ মন্ত্র। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। ছায়ামূর্তি আবার তাদের সামনে হাজির হল। এবার তা আগের চেয়ে আরও শক্তিশালী। ছায়াটি বলল, তোমরা যদি আমাকে মুক্তি দিতে চাও, তবে এই মন্ত্র উচ্চারণ করতে হবে। কিন্তু সাবধান, একবার ভুল করলে তোমরাও এই মায়াজালে আটকে যাবে। রাহাত মন্ত্রটি পড়া শুরু করল। চারপাশের বাতাস ঝড়ের মতো বইতে লাগল, যেন মাটির নিচ থেকে কিছু শক্তি বেরিয়ে আসছে। মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করার পর হঠাৎ সবকিছু থেমে গেল।
ছায়ামূর্তি ধীরে ধীরে মিশে গেল বাতাসে। এক অপার্থিব শান্তি নেমে এল। রাহাত আর হাবিব গ্রামের পথে ফিরে চলল। তারা জানত শ্যামলীপুরের সেই পুরনো ইতিহাসের অবসান হয়েছে এবং মহাবীর চৌধুরীর পরিবারের অভিশাপ চিরতরে মুছে গেছে। তবে রাহাত জানত এই অভিজ্ঞতা তাকে সারা জীবন তাড়া করবে, কারণ সে নিজেই ছিল সেই রহস্যের অংশ যা শতাব্দী ধরে লুকিয়েছিল।